আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা উপস্থিত হয়েছি ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড দেয়ার মেজারমেন্ট পার্ট 2। আমরা গত ভিডিওটায় আলোচনা করেছিলাম এসএসসি ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারের প্রথম কিছু অংশ নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা আলোচনা করব গত পর্ব যেখানে শেষ হয়েছিল তারপর থেকে ধারাবাহিকভাবে কিছু আলোচনা করব। আমি আগে লিখে রেখেছি আজকে আমরা মূলত কোন টপিকগুলো নিয়ে আলোচনা করব। আমি এখানে লিখে রেখেছি আজকে আমরা যে জিনিসগুলো শিখব: স্ক্রু গজ কি, স্ক্রু গজের সূত্রটা কখন, কোথায়, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, পিচ কাকে বলে, এরপরে হলো লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন, এটা দিয়ে কীভাবে আমরা গাণিতিক সমস্যাগুলো সলভ করব। এরপরে আমরা শিখব 10-এর গুণিতক, যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, মাত্রা নির্ণয়, এবং আরেকটা টপিক লিখতে আমি ভুলে গেছি, সেটা হলো বিভিন্ন প্রকার এরর বা ত্রুটি নিয়ে আমরা আজকে ইনশাল্লাহ কথা বলবো। তো আমি এখানে লিখে দিচ্ছি ত্রুটি। ওকে, তো সর্বপ্রথম আমরা স্ক্রু গজ নিয়ে শুরু করছি। স্ক্রু গজ জিনিসটা কি? স্ক্রু গজটা হলো বৃত্তাকার বা গোলাকার বা চোঙের মতো, বৃত্তাকার, গোলাকার বা চোঙের মতো বা তার জাতীয় কোনো কিছুর ব্যাস পরিমাপের জন্য আমরা সাধারণত এই স্ক্রু গজ নামক যন্ত্রটা ব্যবহার করি। কোনো কিছুর ব্যাস নির্ণয়ের ক্ষেত্রে আমরা মূলত স্ক্রু গজটা ব্যবহার করি। এখন এই স্ক্রু গজটা আমরা তো আগে গত ক্লাসে পড়েছিলাম যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যেও কোনো একটা জিনিসের দৈর্ঘ্য সূক্ষ্মভাবে নির্ণয় করা যায়। কিন্তু তোমাদের অবশ্যই মনে আছে যে স্লাইড ক্যালিপার দিয়ে কোনো একটা জিনিসের দৈর্ঘ্য নির্ণয় করা যায় সর্বোচ্চ কি 0.1 মিলিমিটার, তাই না? 0.1 মিলিমিটার পর্যন্ত আমরা ওখানে দেখেছিলাম যে এই পর্যন্ত সূক্ষ্মভাবে নির্ণয় করা যায়। কিন্তু আমরা আজকে দেখব যে স্ক্রু গজ দিয়ে নর্মালি স্লাইড ক্যালিপার দিয়ে যতটুকুন সূক্ষ্মভাবে যে কোনো একটা জিনিসের দৈর্ঘ্য পরিমাপ করা যায়, স্ক্রু গজ দিয়ে আরও সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে বা 0.01 মিলিমিটার পর্যন্ত আমরা মূলত দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারবো। যেখানে স্লাইড ক্যালিপার দিয়ে পরিমাপ করা যেত কতটুকুন 0.1 মিলিমিটার, আর স্ক্রু গজ দিয়ে 0.01 মিলিমিটার, মানে আরও অনেক সূক্ষ্ম। ঠিক আছে? তো কি বললাম, স্ক্রু গজ দিয়ে নর্মালি বৃত্তাকার, গোলাকার বা তার জাতীয় কোনো গোলাকার বস্তুর ব্যাস নির্ণয়ের জন্য এই স্ক্রু গজটা আমরা ব্যবহার করে থাকি। তো স্ক্রু গজের ক্ষেত্রে আমাদের সূত্র, এই স্ক্রু গজের যে একটা সূত্র আছে, এই সূত্রটা কি আমি এখানে লিখছি, D = L + C × LC। এটা কি জিনিসটাকে আমি একটু লিখে দেই, D = L + C × LC। এই ডিটা কি? ডিটা মানে হলো ডায়ামিটার বা ব্যাস, আর এলটা কি? এলটা হলো আমাদের প্রধান স্কেলের পার্ট। ঠিক আছে? এলটা হলো প্রধান স্কেলের পার্ট। আর প্রধান স্কেলের পার্ট বলতে আসলে কোনটা? রৈখিক স্কেলের যে পার্ট। ঠিক আছে? আমরা একটা চিত্রতে, আমি একটা চিত্র অ্যাড করে দেব, ওখানে তোমরা দেখবা, তখন তোমরা বুঝতে পারবা যে এই বরাবর একটা স্কেল থাকে আর একটা স্কেলে এরকম ঘুরানো যায়, একটা এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরানো হয়, এটার মধ্যেও একটা স্কেল আছে, আবার এটা একবার ঘুরাইলে এটা আবার সামনের দিকে কিছুটা অগ্রসর হয়। ঠিক আছে? তারপরে এইটাও একটা স্কেল, আবার যেটা ঘুরাই ওইটাও একটা স্কেল, এখানে কিন্তু দুইটা স্কেল। তাহলে এই এলটা হলো লিনিয়ার স্কেল বা
রৈখিক স্কেল বা সোজা স্কেল যেটা, আর সিটা হলো আমাদের সার্কুলার স্কেল বা বৃত্তাকার স্কেলের যে পার্ট। আমি এই যেটা ঘুরাইতেছি এইটা কতটুকু ঘুরাইলাম, কয় ঘর ঘুরাইলাম, এটা হলো সি এর মান, ঠিক আছে। আর এলসিটা কি? এলসিটা হলো লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন, ঠিক আছে। লঘিষ্ঠ গণন কি সেটা ইনশাল্লাহ আজকে আমরা দেখব। তার মানে এলটা হলো আমার রৈখিক স্কেলের পার্ট, রৈখিক স্কেলের পার্ট। এরপরে সিটা কি? সিটা হলো বৃত্তাকার স্কেলের পার্ট, এরপরে এলসিটা কি? এলসিটা হলো লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক, ঠিক আছে, লঘিষ্ঠ গণন। ওকে, তাহলে আজকে আমরা কোনো গাণিতিক সমস্যায় যাব না। মিনিমাম তুমি এই সূত্রটা অবশ্যই মুখস্থ করে ফেলবা। ডি ইজ ইকুয়াল টু এল প্লাস সি ইন্টু এল সি। এলটা কি? রৈখিক স্কেলের পার্ট বা সোজা যে স্কেলটা আছে ওই সোজা স্কেলের পার্ট, চিত্র দেখলে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। সিটা কি? সিটা হলো সার্কুলার স্কেলের পার্ট বা বৃত্তাকার স্কেলের পার্ট, এটাকে কতবার ঘোরানো হয়েছে এটা হলো সি এর ভ্যালু। আর এলসিটা কি? এলসিটা হলো লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ গণন কি সেটা আমরা শিখব। তাহলে আমরা যদি দেখি এখানে স্ক্রু গজের যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে বিভিন্ন গাণিতিক সমস্যার মোকাবেলা করার জন্য, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা মুছে দিচ্ছি। এরপরে আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস লিখে রেখেছি, পিস। এই পিসটা মোটামুটি তোমরা খুব বিভিন্ন সময় আসলে বিভিন্ন পরীক্ষার জন্য মুখোমুখি হও যে পিস কাকে বলে, পিস কাকে বলে। খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু আসলে এইটা আমরা মুখস্থ করতে করতে একদম দিনে দাঁড় হয়ে যায়, কিছুই বুঝি না। আসলে বিষয়টা কিন্তু তা নয়, একদম সিম্পল। দেখো তো, আমি যদি বলি যে এই মার্কারটা, এই মার্কারটা এখান থেকে শুরু, তাহলে এই মার্কারটা আমি যদি এইরকমভাবে ঘুরে আবার এই জায়গাতে আনি, তাহলে কি হবে? একবার পরিপূর্ণভাবে ঘোরানো হলো না? বিষয়টা খেয়াল করছো? আমি যদি বলি এই মার্কারটা এখান থেকে শুরু, এইরকমভাবে যদি ঘুরে আবার এখানে যদি আসে, তাহলে এটা পরিপূর্ণ একটা চক্র হলো, একবার ঘোরানো হলো। তাহলে আমরা জানি যে স্ক্রু গজের মধ্যে কি থাকে? একটা গোলাকার একটা স্কেল থাকে। ওই স্কেলটাকে যদি আমি একবার যদি এরকমভাবে ঘুরাই, তাহলে এইটা ঘোরানোর কারণে এই বরাবর এই দিকে যদি আমরা এইটাকে যদি এরকমভাবে ঘুরাই, তাহলে এই স্কেলের কারণে সামনের দিকে কোনো একটা স্কেল এরকমভাবে সরে যায়, ঠিক আছে। যেমন অনেকাংশে তোমরা হয়তো বা বিভিন্ন বাসা বাড়িতে বিভিন্ন রকম রেঞ্জ আছে, যেমন টিউবওয়েল অথবা এই জাতীয় বড় নাট টাট খোলার জন্য আমরা কিন্তু রেঞ্জ জাতীয় জিনিস ইউজ করি, যেগুলো এরকমভাবে ঘুরাইলে দাঁতের মতো আছে, ওগুলো কিন্তু সামনের দিকে এরকম যায়, আবার এরকম করে ঘুরাইলে আবার এটা কিন্তু পেছনের দিকে যায়, ঠিক আছে। ওই যেইটা এরকম উপরের দিকে ঘুরাইলে এটা এই দিকে আসে, এই উপরের দিকে ঘোরানো মানে কি? এটা হলো বৃত্তাকার স্কেল। আর ওই যে দাঁতের মতো যেগুলো যে নাটের ভিতরে এরকম করে ধরে, সেই যেগুলো এরকম নড়াচড়া করে সেগুলো কি? সেগুলো হলো আমাদের রৈখিক স্কেল, ঠিক আছে। আরও সহজে তুমি বুঝতে পারো বোতলের মতো। যেমন আমরা যদি একটা বোতলের মুখকে এরকমভাবে ঘুরাই, তাহলে বোতলের মুখটা কি? ঘোরে আবার সামনের দিকেও যায়। খেয়াল করছো? বোতলের মুখটা ঘোরে আবার সামনের দিকেও যায়। তাহলে এই যে ঘুরছে এটা হলো বৃত্তাকার স্কেল, আর সামনের দিকে যাচ্ছে এটা হলো রৈখিক স্কেল। এই তো বিষয়টা। তাহলে পিস হলো, তুমি যদি এই বোতলের মুখটাকে একবার পরিপূর্ণভাবে যদি ঘোরাও, তাহলে বোতলের মুখটা যতটুকুন সামনের দিকে যাবে এই পরিমাণকে বলা হয় পিস। তাহলে বিষয়টা ক্লিয়ার? বৃত্তাকার স্কেলকে একবার ঘুরালে রৈখিক স্কেল বরাবর যে পরিমাণ সরণ হয় বা সরে যায় সেটাকে বলা হয় পিস। কতটুকুন সরে? নর্মালি 1 মিলিমিটার সরে যায়। একবার যদি আমি এটাকে ঘুরাই, তাহলে এই বরাবর 1 মিলিমিটার পর্যন্ত সে সরে যায়, ঠিক আছে।
আর এই যে বৃত্তাকার স্কেল যেটা আমরা বলতেছি, যেটা আমরা ঘোরাবো, সেটা নর্মালি এটার ভিতরে এরকমভাবে দাগ কাটা থাকে, ঠিক আছে, 1 2 3 4 এরকমভাবে দাগ কাটা থাকে। এটা কোনো কোনো স্কেলে 50টা থাকে, কোনো কোনো স্কেলে 100টা থাকে। এখন এটা আসলে ফিক্সড কোনো ইয়া নয়। নর্মালি আমরা দেখি, নর্মালি সাধারণত 100 ভাগে ভাগ করা থাকে, ঠিক আছে। যে বৃত্তাকার স্কেলটা নর্মালি 100 ভাগে ভাগ করা থাকে। এই 100 ভাগকে যদি ঘোরানো হয় তাহলে এইটা যতটুকু সামনে যায় সেটা হলো 1 মিলিমিটার। এটা হলো পিস, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আমরা আর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন। পরীক্ষায় আসে কিন্তু আমাদের এটা, লিস্ট কাউন্ট জিনিসটা কি। লিস্ট কাউন্টটা হলো বা লঘিষ্ঠ গণন জিনিসটা কি, এখানে দেখো আমি লিখেই রেখেছি যে রৈখিক স্কেলের ক্ষুদ্রতম পার্ট। রৈখিক স্কেলের ক্ষুদ্রতম পার্ট কত তুমি তো জানো, 1 মিলিমিটার। আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, আমি তো আগেই বলছিলাম এই যে বৃত্তাকার স্কেল যেটা আমি এরকম করে ঘোরাচ্ছি, এখানে কতগুলো ভাগ থাকে, এই ভাগ থাকে সাধারণত 100। তুমি যদি একটু কম বোঝো, আমার মতো যদি কম বোঝো, তাহলে তুমি মোটামুটি একটু ধরে নিবা যে রৈখিক স্কেলের ক্ষুদ্রতম পার্ট হলো অবশ্যই 1 মিলিমিটার। রৈখিক স্কেলের ক্ষুদ্রতম পার্ট হলো 1 মিলিমিটার। আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কি, ওই স্কেলটা যেই গোলাকার বস্তুটা ওখানে লাগানো আছে, সেই গোলাকার বস্তুটায় কতটা ভাগ বা কতটা ঘরে ওটাকে বিভক্ত করা, সেটা নর্মালি 100টা ঘরে বিভক্ত করা হয়। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, অবভিয়াসলি 0.01 মিলিমিটার। খেয়াল করছো? হোয়াট ইন্টারেস্টিং টপিক। তো 0.01 মিলিমিটার, তো 0.01 মিলিমিটার দিয়ে কী বোঝাচ্ছে, ওরা বলতেছে যে 0.01 মিলিমিটার পর্যন্ত ছোট, 0.01 মিলিমিটার পর্যন্ত ছোট কোনো একটা জিনিসকে সূক্ষ্মভাবে পরিমাপ করার জন্য আমরা মূলত আমাদের এই স্ক্রু গজটাকে ইউজ করতে পারি, ঠিক আছে। তো আমরা মোটামুটি স্ক্রুগজ রিলেটেড যতটুকুন কথা বললাম, যে স্ক্রুগজ কী, আমরা বললাম যে গোলাকার কোনো বস্তুর ব্যাস নির্ণয়ের জন্য এই স্ক্রুগজটা আমরা ইউজ করে থাকি। স্ক্রুগজের সূত্রটা কি, স্ক্রুগজের সূত্র হলো D=L + C × LC। ডিটা কি, ডিটা হলো ডায়ামিটার বা ব্যাস, যার তারের যদি ব্যাস নির্ণয় করে থাকো এটা হলো ডি। আর এল মানে কি, এল মানে হলো রৈখিক স্কেলের পার্ট, বা এটাকে ঘুরাইলাম, এটা কতটুকু সামনের দিকে গেল, বা সোজা যে স্কেলটা, এই সোজা স্কেলের পার্ট, এটা হলো এল। আর সি মানে কি, সি মানে হলো বৃত্তাকার স্কেলের পার্ট। বৃত্তাকার স্কেলটাকে তুমি কয় ঘর ঘুরাইছো, এটা হলো সি এর ভ্যালু। আর এলসিটা কি, এলসিটা হলো আমাদের লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট। আর লঘিষ্ঠ গণন সাধারণত 0.01 মিলিমিটার হয় সাধারণত। যদি একটু এদিক সেদিক যদি থাকে, তুমি অবশ্যই খেয়াল করবা। তুমি তো এমন না যে মুখস্থ করে তুমি একদম বিদ্যার জাহাজ হয়ে গেছো, তা তো না। তুমি দেখবা যে একবার ঘুরাইলে কতটুকু সামনে যায় বা পিস কত, সেটা হলো 1 মিলিমিটার। আর ওই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত, সে জায়গায় যদি 50 যদি দেয়, তাহলে অবশ্যই তুমি এই লিস্ট কাউন্টটা বাহির করবা 1/50, ঠিক আছে। যদি 100 যদি দেওয়া থাকে তাহলে তো 0.01 মিলিমিটার। আর যদি 50টা ভাগে বিভক্ত বৃত্তাকার স্কেল, তাহলে অবশ্যই এখানে 100-র জায়গায় তোমাকে কী করতে হবে, 50 ইউজ করতে হবে। 1/50 যেটা আসে সেটা হলো আমাদের লিস্ট কাউন্টের ভ্যালু। তাহলে এটা যদি তুমি ইউজ করতে পারো, আশা করি তুমি স্ক্রুগজের সূত্রের মাধ্যমে যে কোনো একটা তারের ব্যাস অথবা চোঙের ব্যাস এটা তুমি নির্ণয় করতে পারবা। যদিও আমরা আগামীকাল ইনশাল্লাহ এই রিলেটেড। আচ্ছা, এখন আমরা দেখব 10-এর গুণিতক, ঠিক? ওকে, তো দেখো এখানে আমি কতগুলো প্রয়োজনীয় 10-এর গুণিতক, কিন্তু তোমাদের বইতে আরও অনেকগুলো আছে, কিন্তু নর্মালি পরীক্ষায় যেগুলো বেশি আসে অথবা আমাদের প্রয়োজনীয়, তাই না? আসলে ইনফরমেশনেরও তো অভাব নাই, ইনফরমেশন তো আছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, কিন্তু এর ভিতর থেকে আমাদের ক্ষুদ্র ব্রেনে আমরা কতটুকুন অথবা ক্লাস ওয়াইজ কতটুকুন একদম মিনিমাম না করলেই নয়, অতটুকুন আমি এখানে
লিখে রেখেছি যে 10-এর প্রয়োজনীয় গুণিতকগুলো সবই প্রয়োজনীয়, কোনোটা কম প্রয়োজনীয় না, কিন্তু তারপরে এগুলো মুখস্থ করতে হবে। যেমন দেখো, তুমি কিন্তু সহজে জিনিসটা মনে রাখতে পারো কীভাবে, দেখো হেক্টো, হেক্টো যেটা, সেন্টিও সেটা, ঠিক আছে। 10⁻², আর 10-এর পাওয়ার হলো -2, এটা হলো সেন্টি, আর হেক্টো হলো 10-এর উপর পাওয়ার কত, 2। কিলো, এটা আমরা সবাই নর্মালি ইউজ করি 10⁻3, আর মিলি কিন্তু 10⁻−3। খেয়াল করছো, কিলো হলো 3, মিলি হলো -3। মেগা, তাই না, মেগা ওভার, এই মেগা হলো 10⁻6। আর মাইক্রো, মেগার অপোজিট হলো মাইক্রো, মাইক্রো হলো 10⁻⁻6, ঠিক আছে। গিগা, গিগা মানে হলো 10⁻9, আমাদের হার্ড ডিস্ক যে গিগাবাইট, এই হলো গিগা, 10⁻9। আর ন্যানো হলো 10⁻−9। খেয়াল করছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিসগুলো, খুব ইন্টারেস্টিং কিন্তু। টেরা জিনিসটা কি, টেরা জিনিসটা হলো 10⁻12, আর পিকো হলো 10⁻−12। পেটা কি, পেটা হলো 10⁻15, আর ফেমটো হলো 10⁻−15। এক্সা হলো এক্সা হলো 10⁻18, আর এটা হলো 10⁻−18। এটা হলো এটো। এটা কিন্তু তোমাদের কোনো একটা বোর্ডের পরীক্ষার এমসিকিউতে কিন্তু অলমোস্ট এসেছিল, এটোর সংকেত কি। এখান থেকে কোশ্চেনটা হবে কিভাবে, এখান থেকে কোশ্চেন হবে নিচের কোনটি মাইক্রো, মাইক্রো মানে 10-এর কোন গুণিতকটা দ্বারা মাইক্রো বোঝাচ্ছে, 10⁻−6। তুমি এটার উপরে ঘেঁষাং করে একটা টিক মেরা দেবা। এবারে ন্যানো, ন্যানো বলতে কোনটা, 10⁻−9। গিগা 10⁻9। এরপরে যদি বলে এটো 10⁻−18, ঠিক আছে। এই জিনিসগুলো তুমি একবার দুইবার, অথবা এখানেও যদি তুমি একবার দুইবার একটু মনোযোগ দিয়ে দেখো, আমার কথাগুলো যদি একটু ফলো করো, আশা করি বিষয়টা একদম ক্লিয়ার। ওকে, তো আমরা এরপরে চলে যাব নেক্সট টপিকে, সেটা হলো আমাদের মাত্রা নির্ণয়, ঠিক আছে। তো মাত্রা নির্ণয় নিয়ে যদি আমরা কথা বলি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। এবং তোমরা কিন্তু অনেকে কিন্তু আসলে অনেক সময় ভুল করে ফেলো, আসলে মাত্রা আর মাত্রা সমীকরণ এক করে ফেলো, আসলে অনেক কনফিউজড হয়ে যাও। আসলে বিষয়টা কিন্তু মোটেও কনফিউজড হওয়ার মতো নয়, দুইটা আলাদা আলাদা জিনিস, একটা হলো সমীকরণ আর একটা হলো মাত্রা, ঠিক আছে। তো ওকে, আমরা একটু দেখি মাত্রা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। যেমন একদম সিম্পল একটা জিনিস দিয়ে আমরা শুরু করি, যেমন বেগ। এই হলো আমাদের বেগ। বেগ মানে কি, বেগকে আমরা নর্মালি ভি দিয়ে প্রকাশ করে থাকি, আমি এখানে লিখে দিলাম ভি। বেগ মানে কি, দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। এখন দূরত্ব বলতে ইংরেজিতে কি বোঝায়, দৈর্ঘ্য বোঝায়। দূরত্ব বলতে দৈর্ঘ্য বোঝায় না, তাহলে দৈর্ঘ্যকে ইংরেজিতে কি বলা হয়, লেংথ। আর টি, সময়কে ইংরেজিতে বলা হয় টি। আর আমরা জানি, তোমরা যারা গত ভিডিওটা যারা দেখছিলাম তাদের হয়তোবা বোঝা উচিত যে আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে যতগুলো মৌলিক রাশি আছে, এই মৌলিক রাশিগুলোর এককগুলো, মাত্রাগুলো একদম টু দ্য পয়েন্টে মুখস্থ করে ফেলবা। খালি ভিডিও দেখলে তো আর কাজ হবে না, কাজে বাস্তবায়ন করতে হবে। আমি পারলাম কি পারলাম না, এটা ডাজন্ট ম্যাটার, এটা কোনো বিষয় নির্ধারণ করবে না। তুমি পারো কি না পারো, এটা হলো মূল কথা। তাহলে দেখো, এই যে বেগের যদি আমি মাত্রা যদি নির্ণয় করতে চাই, তাহলে সেটা কিন্তু এটা কিন্তু উপরে গেলে, আমরা জানি উপরে গেলে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, LT ইনভার্স 1। তাহলে এটা হলো বেগের মাত্রা। আর মাত্রা সমীকরণ কোনটা, বেগের মাত্রা সমীকরণ হলো এই যে এটা। তুমি যদি একটা থার্ড ব্র্যাকেট যদি দিয়ে দাও, তাহলে এটা মাত্রা সমীকরণ হয়ে যাবে। আর থার্ড ব্র্যাকেট ছাড়া তুমি যদি লেখো, তাহলে এটা কি হয়ে যাবে, এটা একটা মাত্রা হয়ে যাবে। বিষয়টা কি ক্লিয়ার? ওকে, তাহলে মাত্রা বলতে আমরা কি বুঝছি? মাত্রা মানে হলো কোনো একটা রাশির মধ্যে যে মৌলিক রাশি যেগুলো আছে, মৌলিক রাশির যে সূচক বা পাওয়ার, সর্বোচ্চ যে পাওয়ার, এই মৌলিক রাশির সর্বোচ্চ পাওয়ারই হলো ওই রাশিটার কি, মাত্রা। তাহলে এই বেগের মধ্যে বেগ হলো একটা কি, বেগ হলো একটা
রাশি। তাহলে এটা অবশ্যই একটা যৌগিক রাশি। এই রাশির মধ্যে কি কি আছে? মৌলিক রাশি কি আছে? দৈর্ঘ্য আছে আর সময় আছে। সর্বোচ্চ কয়টা করে আছে? দৈর্ঘ্য আছে একটা, সময় আছে একটা। তাহলে এটাই হলো বেগের মাত্রা। ওকে, আচ্ছা, বেগের মাত্রা মনে রাখবা, মুখস্থ করে রাখবা। এটা বারবার যে তোমাকে এরকম ক্যালকুলেশন করে দেখাইতে হবে বিষয়টা কিন্তু তা না। যত কম লিখবা, পারবা বেশি, লিখবা কম। আর আমাদের স্টুডেন্টরা কি উল্টা, পারে কম লেখে বেশি, যত লেখা তত মার্ক। এই নীতিবাক্যে বিশ্বাসী হওয়া যাবে না। পারবা বেশি, লিখবা কম। তাহলে বেগের মাত্রাটা হলো এইটা। বেগের সাথে দেখো, আমি যদি ত্বরণের মাত্রাটা যদি একটু বাহির করার চেষ্টা করি, ত্বরণ দেখো, ত্বরণের ক্ষেত্রে আমি যদি লিখি, আমরা জানি ত্বরণ A = V - U / T। তাহলে উপরে মূলত কি আছে? বেগ বাই টাইম। তাহলে বেগের মাত্রাটা আমরা একটু আগেই কিন্তু লিখলাম যে LT−1, একটু আগে কিন্তু আমরা শিখলাম। দুইটাই কিন্তু বেগ তো কি কি আছে এটা তো আমরা বাইর করতেছি। এইটা বেগ, এইটাও বেগ, কারণ এটা বেগ আর এটা তো আর আলো না, তাই না? তো দুইটাই তো বেগ। তাহলে বেগ ডিভাইডেড বাই টাইম, সময়ের মাত্রা হলো T। তাহলে এইটা উপরে গেলে কি হয়ে যাবে? LT, আগে ছিল একটা, আমি বলছি উপরে গেলে কি হয়ে যায়? পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়। তোমরা 4.1-এ নর্মালি এগুলো পড়ছো জেনারেল ম্যাথে। তাহলে এই উপরে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস আগে একটা আছে, আর একটা গেল, তাহলে LT−2। এটা হলো ত্বরণের মাত্রা। এরপরে একই রকমভাবে আমি যদি বলি বলের মাত্রা কি হবে বলো তো? বড় একটা বল, F = ma, সরি আমি বলের মাত্রা না, আমি বাইর করতে যাচ্ছি হলো কিসের মাত্রা? কাজের মাত্রা। এটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কাজ মানে W। আচ্ছা, কাজ মানে কি? কাজ মানে হলো বল ইন্টু সরণ, Fs। F মানে কি? বল মানে কি? F = ma, এটা আমরা জানি। আর S, এই S। M মানে কি? M মানে হলো ভর। ভরকে ইংরেজির বড় হাতের M দিয়ে লেখা যায়, মানে ম্যাস মানে ভর। এটা কি? ওকে, এটা কি? এটা হলো ত্বরণ। এই যে একটু আগে বাহির করলাম, বললাম না যে একবার যেটা শিখে ফেলবা ওটা মুখস্থ করে ফেলবা, বোঝার পরে মুখস্থ করে ফেলবা। এ মানে কি? এ মানে হলো ত্বরণ। ত্বরণের মাত্রা কি? LT−2, এটা হলো এর মাত্রা। ওকে, এরপরে এস এর মাত্রা কি? এস মানে কি? এস মানে হলো সরণ। সরণ মানে কি? একটা দৈর্ঘ্য বোঝায়। তাহলে এই একটা এল, তাহলে এই এল আর এই এল তুমি যদি গুণ করো, mL² T−2। খেয়াল করছো? তাহলে আমরা কিন্তু দেখলাম বেগ দেখলাম, ত্বরণ দেখলাম, কাজ দেখলাম। একই রকমভাবে তুমি যদি আরও বল, আমি লিখছিলাম যে বল, এগুলো আসলে 1 by 1 এগুলো করতে গেলে তো অনেক বিশাল আসলে টিউটোরিয়াল হয়ে যাবে। আর তোমাদের এত ধৈর্যও নাই, তোমরা ব্যস্ত মানুষ সবাই, তাই না? সবাই ব্যস্ত, এত পড়ার সময় নেই। অল্পতে বুঝাইলে বুঝান, না বুঝাইলে নাই, তাই না? এজন্য আমরাও সেই ভয়ে ভয়ে অল্প অল্প করেই কই, যদি আবার রাগ কইরা আবার না দেখো, বুঝছো? এই জন্য বেগ বললাম, ত্বরণ বললাম, কাজ বললাম। এই তিনটার মাত্রা আমি কিভাবে নির্ণয় করছি, এই তিনটার মাত্রার মাধ্যমে বাকিগুলোর মাত্রা ইনশাল্লাহ তোমার নির্ণয় করতে পারার কথা। ঠিক আছে? তুমি একটু চেষ্টা করো, তোমার টিচারদের হেল্প নাও, বড় ভাই যারা আছে তাদের হেল্প নাও, সিনিয়র জুনিয়র যা যেখানে পাও খালি হেল্প নিতে থাকো। দেখো কতটুকুন কি প্রোগ্রেস হয়। ঠিক আছে? ওকে, দেখো আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের আজকের সর্বশেষ টপিক বা ত্রুটি নিয়ে। ত্রুটি জিনিসটা কি? মূলত
পরিমাপের যে ত্রুটি, আমরা যে কোনো একটা জিনিস যখন কিনা ল্যাবে যখন বিভিন্ন যন্ত্রপাতি ইউজ করার ক্ষেত্রে আমরা যে সমস্যাগুলো ফেস করি ওই সময় বিভিন্ন প্রকার এরর দেখা যায়, ঠিক আছে, বিভিন্ন ধরনের ত্রুটি দেখা যায়। এগুলো নিয়ে মূলত এখানে আমরা কথা বলবো। আসলে পরিমাপের ত্রুটিটা মূলত কত ধরনের হয়, যদিও তোমাদের বর্তমান 2021-এর বইয়ের ভিতরে আসলে এরকম করে বলা নাই, কিন্তু আগের বইগুলো যেগুলো ছিল সেগুলোতে অথবা আপার ক্লাসের বইগুলোতে মোটামুটি বিষয়গুলো অনেক চমৎকারভাবে বলা আছে। তো এখান থেকে তুমি জিনিসগুলো, যেহেতু বইয়ের ভিতরে কিছুটা শিরোনাম দেওয়া আছে, তোমাকে জানাটা এটা হলো তোমার জন্য একটা ম্যান্ডেটরি বিষয় জিনিসটা সম্পর্কে। তোমাকে যদি কেউ বলে যে গ্রামীণ ফোনের কি দিতেছে, 5 GB ফ্রি অফার দিচ্ছে, তুমি কি করবা? গ্রামীণ ফোন তো আমাকে কোনো মেসেজ দেয় নাই, আমি এটা নিব না, এরকম করবা? তুমি ইয়ারে ফোন দিবা, ওরও ফোন দিবা, ইউটিউবে দেখবা, ফেসবুকে দেখবা, এরপরে গুগলে দেখবা, সারা দুনিয়া তামা তামা বন্ধুরে ফোন দিবা, তুমি কিন্তু বাইর কইরেই ছাড়বা, ওইটা বোঝো, তাই না? কিন্তু স্যার বইয়ের ভিতরে তো নাই, বইয়ের ভিতরে তো নাই, তাহলে এটা কেন করব? এই ক্ষেত্রে আসলে কত তালবাহানা, তাই না? প্লিজ একটু দেখি আমরা ত্রুটিগুলো আসলে কি। দেখো, যান্ত্রিক ত্রুটি, যন্ত্রপাতির ক্ষেত্রে যে ত্রুটিগুলো নর্মালি হয়ে থাকে, আমার বিশ্বাস তুমি যদি আমার কথাগুলো মনোযোগ দিয়ে যদি শোনো এবং জিনিসগুলো একটু ফলো করো, তাহলে আশা করি বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। যান্ত্রিক ত্রুটি, যন্ত্রপাতির সাথে রিলেটেড যে ত্রুটিগুলো, এখানে কি হইতে পারে? শূন্য ত্রুটি। হোয়াট ইজ জিরো এরর? জিরো এররটা হলো, আমরা জানি স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে আমাদের মূল একটা স্কেল থাকে আর এর সাথে আবার একটা ভার্নিয়ার স্কেল থাকে। তাহলে মূল স্কেলেরও একটা জিরো দাগ থাকে, মানে মূল স্কেল যেটা এটারও একটা কি আছে? জিরো দাগ, 0 1 2 3 4। ভার্নিয়ার স্কেল যেটা আছে ওটা তো 0 1 2 3 4 এরকম থাকে। যদি কোনো কারণে এটার শূন্য আর উপরের ভার্নিয়ার স্কেলের শূন্যটা যদি অ্যাডজাস্ট না করা হয়, তুমি একসাথে করতে যাচ্ছ কিন্তু দেখা যাচ্ছে একটু বাঁকা হয়ে যাইতেছে, একটু সামনে যাচ্ছে, একটু পিছনে যাচ্ছে, কিন্তু টু দা পয়েন্টে আসলে বসছে না, তাহলে শূন্য দাগের সাথে শূন্য দাগ যদি কিনা স্লাইড ক্যালিপার্সের সাথে না মিশে বা ভার্নিয়ার স্কেলের সাথে যদি না মিশে, তাহলে যে ধরনের যান্ত্রিক ত্রুটি হয় সেই ত্রুটিটার, যান্ত্রিক ত্রুটি অবশ্যই, কিন্তু এর ভিতর থেকে এই ত্রুটিটার নাম হলো শূন্য ত্রুটি। পিছুর ত্রুটি, পিছুর ত্রুটি জিনিসটা কি? পিছুর ত্রুটিটা হলো, আমরা একটু আগেই স্ক্রুগজ পড়লাম, স্ক্রুগজের ক্ষেত্রে আমরা কি বললাম? এইটাকে আমি এরকম করে ঘুরাইলাম, এ কী করলো? সামনের দিকে অগ্রসর হলো। ঠিক উল্টাটা চিন্তা করো তো, এটাকে আমি যদি পেছনের দিকে ঘুরাই তাহলে সে পেছনে আসবে না? আসবে তো। কিন্তু পিছুর ত্রুটি যদি কোনো যন্ত্রের মধ্যে যদি থাকে, তাহলে এটা নর্মালি কি স্ক্রু জাতীয় যে যন্ত্রগুলো আছে, যেগুলো একটু ঘোরাঘুরির ব্যাপার স্যাপার আছে, এই ঘোরাঘুরির ব্যাপার স্যাপারগুলোতে মূলত এই পিছুর ত্রুটি নামক সমস্যাটা দেখা দেয়। তো এটা মূলত কেমন হয়? তুমি একবার ঘুরাইছো, এই এতটুকুন সামনে গেছে, আবার ঠিক অতটুকুনই তুমি উল্টা দিকে ঘুরাইছো, তাহলে অতটুকুন সে আবার কি ব্যাক করে আসার কথা না? কিন্তু সে আসবে না। যতটুকুন ঘুরাইছো অতটুকুন সামনে গেছে, আবার অতটুকুনি উল্টা ঘুরাইছো, অতটুকুন পেছনে আসার কথা, কিন্তু সে আসলো না। যদি না আসে, এই ধরনের ত্রুটিটাকে আমরা কিন্তু বলবো পিছু ত্রুটি। ওকে, লেভেল ত্রুটি। লেভেল ত্রুটিটা কি? লেভেল ত্রুটিটা হলো হাইট এবং উচ্চতা, তুমি একই পরিমাণ মান নিচ্ছ, একই পরিমাণ হাইট নিচ্ছ, কিন্তু হাইটটা এক এক জায়গায় এক এক রকম হচ্ছে, ঠিক আছে? লেভেলটা এক এক জায়গায় এক এক রকম হচ্ছে, কোনো জায়গায় এই পর্যন্ত আসছে, কোনো জায়গায় এই পর্যন্ত আসছে। এটা মূলত ভৌগোলিক কাঠামোর কারণে এরকমটা হয়ে থাকে। ওকে, এগুলো নিয়ে তোমাকে একদম অনেক বেশি পিএইচডি করতে হবে বিষয়টা কিন্তু তা না। লেভেল ত্রুটিটা কী বললাম? লেভেল ত্রুটিটা হলো হাইট একই পরিমাণ নিচ্ছ, কিন্তু সব জায়গায় সম পরিমাণ, একই সম পরিমাণ বা সম লেভেলটা কিন্তু হচ্ছে না, অথচ তুমি একই পরিমাণ উচ্চতা নিয়েছো দুই জায়গায়, কিন্তু দুই জায়গায় দুই রকম একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। এ ধরনের যে প্রবলেম, এটাকে আমরা বলবো লেভেল এরর। ওকে, এরপরে আমাদের পর্যবেক্ষণ জনিত কতগুলো ত্রুটি আছে আমরা যে দেখব। যন্ত্রপাতি যখন আমরা পর্যবেক্ষণ করব,
বা অবজার্ভ করব, তখনও আমাদের কতগুলো প্রবলেম হয়। কি প্রবলেম হইতে পারে? ব্যক্তিগত ত্রুটি। এই ব্যক্তিগত ত্রুটিটা হইতেই পারে, আমার চোখের সমস্যা থাকতে পারে, বিভিন্ন আমার অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা থাকতে পারে, এই জন্য পর্যবেক্ষণজনিত একটা ত্রুটি থাকতে পারে, সেটা হলো আমাদের ব্যক্তিগত ত্রুটি। ঠিক আছে। প্রান্ত দাগ ত্রুটি। প্রান্ত দাগ ত্রুটি মানে কি? প্রান্ত দাগ ত্রুটি হলো, আমরা জানি 0, 1, 2, 3, 4 এরকম করে স্কেলগুলোর ভিতরে দাগ কাটা থাকে, তাই না? কোনো কারণে যদি এই মনে করো 0, এটা মনে করো ঘষা খাইতে খাইতে এটা নাই হয়ে গেছে, আবার এদিকে মনে করো 15, এই 50 মনে করো 50-র উপরে বুলডোজার চালাইতে চালাইতে 15 নাই বানাইয়া দিছে, তাহলে এই যে প্রান্ত দাগ মানে এই যে শুরুটা অথবা শেষেরটা, এই দাগগুলো বিভিন্ন কারণে ঘষা মজা খাইতে খাইতে নাই হয়ে গেছে অথবা দেখা যাইতেছে না। এই যে এগুলো না দেখা গেলে তুমি তো এক্স্যাক্ট 0 থেকে আসলে স্কেলটা বসাইতে পারছো না, তখন যে ত্রুটিগুলো হয় তখন এগুলোকে বলা হয় প্রান্ত দাগ ত্রুটি। মানে 0টা নাই হয়ে গেছে, শেষ মাথাটা নাই হয়ে গেছে, তুমি এক্স্যাক্টভাবে এটাকে সেট আপও করতে পারতেছো না, ক্যালকুলেটও এক্স্যাক্টভাবে করতে পারছো না, তো এটা হলো প্রান্ত দাগ ত্রুটি। লম্বন ত্রুটি। লম্বন ত্রুটি আবার কি স্যার? লম্বন ত্রুটিটা হলো নর্মালি, একটু খেয়াল করো, বিষয়টা একটু খেয়াল করতে হবে। মনে করো দরজা একটু খুলছে, তুমি কি করলা? অল্প একটু মাথা বাড়ায় দেখলা যে একজন মানুষকে দেখা যায়, একজনকে দেখলা। এরপরে মনে করো তুমি মাথাটা আরো একটু বেশি বাড়ায় এরকম দেখলা, তাহলে ওই একজনের পাশে কিন্তু আরো একজন আছে, 2জন তুমি দেখলা। এরপর আবার তুমি আরো একটু যাইয়া দেখলা, তোমার বাসায় আসছে একটা ব্যাপার স্যাপার আছে না, কয়জন আসছে খেয়াল করতে হবে, তো নাইলে তো আবার একটা অর্থনৈতিক একটা ব্যাপার স্যাপার আছে। তো তুমি আরো দরজার কাছে যখন গেছো, যাই দেখতেছো যে হাই হাই কাম শেষ, আসছে 7জন। তাহলে এই যে তুমি প্রথম কিন্তু অল্প একটু দেখলা একজন, এরপর আবার আরেকটু দেখলা 2জন, এরপর আবার দেখলা 7জন। তার মানে কি? এটা হলো মানে লম্বের উপরে ডিপেন্ড করতেছে তুমি কোন অ্যাঙ্গেল থেকে একটা জিনিসকে দেখছো। এক এক অ্যাঙ্গেল থেকে এক একটা জিনিস তুমি দেখতে পাবা, এই জন্য লম্বভাবে তুমি দেখলে তুমি এক্স্যাক্ট রেশিওটা তুমি পাবা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। মানে দেখার উপর, অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে এই ত্রুটিটা সাধারণত হয়ে থাকে, এটাকে বলা হয় লম্বন ত্রুটি। এরপর হলো পরিবেশগত ত্রুটি। পরিবেশগত ত্রুটি মানে হলো তুমি এই বাংলাদেশের পরিবেশে এক ধরনের মেজারমেন্ট পাচ্ছ বা রেজাল্ট পাচ্ছ, মানে সাইবেরিয়াতে শীতপ্রধান দেশ, ওখানে একটা পাইতেছো, কানাডাতে এক দেশের পরিবেশ ভেদে, অথবা শীতের দিনে একরকম, গরমের দিনে একরকম, রুমের ভিতরে একরকম, বাইরে একরকম। এই যে পরিবেশের কারণে ভিন্ন ভিন্ন যে একটা যান্ত্রিক প্রবলেমগুলো হয়, এগুলো মূলত পর্যবেক্ষণজনিত ত্রুটির ভিতরে পরিবেশগত এক প্রকার ত্রুটি। আচ্ছা, এলোমেলো ত্রুটি। এলোমেলো ত্রুটি মানে তো এলোমেলো, সবসময় সে র্যান্ডম ভাবে বিভিন্ন প্রকার এরর দেবে, এটা হলো এলোমেলো ত্রুটি। পুনরাবৃত্তিক ব্যবস্থাগত ত্রুটি। পুনরাবৃত্তিক ব্যবস্থাগত ত্রুটি হলো মানে তুমি একটা ভ্যালু নিছো, একটা আসলো, আবার আর একটা ভিন্ন ভ্যালু নিলা, আবার ওই একই আগের রেজাল্টে আসলো, আর একটা ভ্যালু নিলা, আগের রেজাল্টে আসলো। মানে একটা ভ্যালু কি হইতেছে, বারবার শুধুমাত্র তোমাকে রিটার্ন করে দিচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে একই ব্যবস্থা। ঠিক আছে, এটা হলো আমাদের পুনরাবৃত্তিক ব্যবস্থাগত ত্রুটি। তো আমরা ওভারঅল মূলত জানতে পারলাম পরিমাপের ত্রুটিগুলো মূলত কি কি হতে পারে এবং সেই ত্রুটিগুলোর সম্পর্কে বিস্তারিত জেনে ফেললাম। ওকে, দেখো আমি কতগুলো পরিমাপের ত্রুটি সংক্রান্ত কতগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ এমসিকিউ বলো অথবা এই জাতীয় প্রবলেমের জন্য আমি এখানে লিখে রেখেছি। এগুলো হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কতগুলো জিনিস, এগুলো নিয়ে আমি অলমোস্ট এতক্ষণ কথা বলেছি। ঠিক আছে, আমি জাস্ট একটু পড়ে দিচ্ছি, তোমরা সবাই এখানে দেখতেই পাচ্ছ বিষয়গুলোকে। একই রাশির বিভিন্ন মান পাওয়া, এটা হলো পরিমাপের একটা ত্রুটি। পরিমাপের প্রধান লক্ষ্য ত্রুটি কমিয়ে পরিমাপ করা। পরিমাপের যন্ত্রের দ্বারা সৃষ্ট ত্রুটি যান্ত্রিক ত্রুটি। ভার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপার ও স্ক্রুগজে শূন্য ত্রুটি হয়। ব্যক্তিগত ত্রুটি একটি পর্যবেক্ষণমূলক ত্রুটি। সূচক ত্রুটি একটি পর্যবেক্ষণজনিত ত্রুটি।
এলোমেলো ত্রুটি দূর করা কখনোই যায় না। যে ত্রুটি একাধিকবার ঘটে তাকে ধ্রুব ত্রুটি বলে। তাহলে এগুলো তুমি একাধিকবার প্র্যাকটিস করবা, কারণ এখান থেকে এমসিকিউ আসলে যাতে কোনোভাবেই তোমাকে কেউ না আটকাইতে পারে। তো আজকে মূলত আমরা এ পর্যন্তই, আমাদের টার্গেট ছিল যে ত্রুটি পর্যন্তই আমরা কথা বলবো। আমাদের থিওরির টপিকগুলো মোটামুটি আমরা আজকে এখান পর্যন্তই রাখলাম। আগামীকাল ইনশাল্লাহ নেক্সটে এই অধ্যায়ের যত প্রকার গাণিতিক সমস্যা হইতে পারে সেগুলো নিয়ে ইনশাল্লাহ ক্ষুদ্র পরিসরে, কারণ তোমাদের ধৈর্যের বাদ তো আমরা জানি, তাই না, ক্ষুদ্র পরিসরে অল্প করে যতটুকু একবারে না করলে নয়, সম্পূর্ণ বিষয়গুলোকে গাণিতিক জিনিসটা নিয়ে আমরা উপস্থিত হব নেক্সটে। তো আজকের ভিডিওটা ভালো মতো দেখবা, প্র্যাকটিস করবা, খাতায় লিখবা। গতকালের ভিডিওটা আবার দেখবা, আবার প্র্যাকটিস করবা, লিখবা। তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।